আসছে ইন্ডিয়া এট 4 ঠিক 378 দিন পর বাংলার মাটিতে পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং আপনাদের মনে থাকবে যে গত বিধানসভা নির্বাচনের আগে সপ্তাহে 2-3 বার এই রাজ্যে এসে নির্বাচনী প্রচারে উত্তর থেকে দক্ষিণ ঝড় তুলেছিলেন এই অমিত শাহ। তার স্লোগানই ছিল আপকি বার 200 পার। কিন্তু এরপর গত বছর 2রা মের যে ফলাফল, সেই ফলাফলে 213 আসন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই যেভাবে দেখা যাচ্ছিল যে তৃণমূল কংগ্রেসে ভাঙন এবং তৃণমূল কংগ্রেস থেকে একের পর এক নেতা তারা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিচ্ছিলেন, আবার একটা ফিরতি প্যারেড দেখা গেল। এরপরও আমরা দেখেছি বিভিন্ন সময়ে গত কয়েক মাসে বিজেপির যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ফাটল, সেটা বারংবার প্রকাশ্যে এসেছে। আর এর পাশাপাশি বাইরের জগতেও অর্থাৎ এক্সটার্নালিও বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বিজেপি। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে বঙ্গ বিজেপি তাকিয়ে রয়েছে অমিত শাহর এই সফরের দিকে। তাদের আশা যে অমিত শাহ আসার পর এই সমস্যাগুলোর অনেকটাই সমাধান হতে পারে। সত্যি কি সমাধানের সম্ভাবনা রয়েছে? এবারের বঙ্গ সফরে কি কি চ্যালেঞ্জ রয়েছেন অমিত শাহর সামনে, এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুদীপ রাহা এবং বিজেপির পক্ষ থেকে রাজর্ষি লাহিড়ী। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমি শুরুতে একবার দেখাবো, শেষবার তিনি এসেছিলেন 2021 এপ্রিলে। রাজ্যে তখন ভোটের ভরা বাজার, রাজ্যে ক্ষমতায় আসার জন্য ছুটছে বিজেপি। 378 দিন পর তিনি আবার আসছেন। এবার পরিস্থিতি একেবারেই আলাদা। इस बार 200 सीटों से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार। শেষবার তিনি এসেছিলেন ভরা বাজারে ভোট প্রচারে। 22 এপ্রিল 2021 কলকাতায় প্রচারে শাহ। সবকিছু ঠিকঠাক চললে 1 বছর আগেই তার ফের কলকাতায় আসার কথা ছিল। রাজ্য বিজেপি ক্ষমতায় এলে শপথ গ্রহণেও থাকতেন, নিজেই সে কথা জানিয়েছিলেন। 21-এ বিজেপির বঙ্গজয় হয়নি, অমিত শাহ আর এ রাজ্যমুখ হননি। 1 বছর পর বুধে 3 দিনের সফরে ফের রাজ্যে অমিত শাহ। 4 মে সন্ধ্যায় কলকাতায় অমিত শাহ। 5 মে সকালে হিঙ্গলগঞ্জে সরকারি অনুষ্ঠান, শিলিগুড়ি রেল ময়দানে জনসভা, উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠক। 6 মে কোচবিহারের 3 বিঘায় সরকারি অনুষ্ঠান, কলকাতায় দলের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক, ভিক্টোরিয়ায় সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠান, আরএসএস দপ্তরেও যাওয়ার কথা। ভোটের পরে এবং ভোটের আগে রাজ্য বিজেপি যেন নদীর এপার ওপার। একের পর এক ঘটনা, ভোট বিপর্যয়, দলে ভাঙন, কাদা ছোড়াছুড়ি, কর্মীদের ক্ষোভ, অসন্তোষ। শাহের সামনে এবার অনেক অনেক কঠিন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ 1, পরপর ভোটে বিপর্যয়। চ্যালেঞ্জ 2, রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে নেতা কর্মীদের ক্ষোভ। চ্যালেঞ্জ 3, জনপ্রতিনিধি কর্মীদের দল ছাড়ার হিড়িক। চ্যালেঞ্জ 4, ভোটের পর থেকে নিষ্ক্রিয় বহু কর্মী। চ্যালেঞ্জ 5, কৈলাশ, শিবপ্রকাশ, অরবিন্দ, দিলীপ ঘোষদের ভূমিকা নিয়েও ক্ষোভ। রাজনৈতিক মহলের একাংশ বলছে 2017-এ উত্তরপ্রদেশে এর চেয়েও কঠিন পরিস্থিতিতে বিজেপিকে জিতিয়েছিল শাহের সাংগঠনিক দক্ষতা। তাই কি আবার আরো বেশি করে শাহের দিকে তাকিয়ে রাজ্য বিজেপি? মাননীয় অমিত শাহজি আমাদেরকে উৎসাহ দিতে আসছেন, আর সেই উৎসাহ নিয়ে ভারতীয় জনতা পার্টি মাঠে নামবে, লড়াই করবে। তবে বিজেপি নেতৃত্ব যতই শাহের দিকে তাকিয়ে থাকুন, শাহের দায়ও কিছু কম নয়। সিএএ কার্যকর নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। 2024-এর আগে দলকে চাঙ্গা করার কৌশল নির্ধারণ করতে হবে। জঙ্গলমহল ও উত্তরবঙ্গে ভোট ব্যাংক ধরে রাখতে দিশা দেখাতে হবে। গণতান্ত্রিক দেশ তো অমিত শাহজি এর আগের বার গেছিলেন, ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন মূলত, এবং বাংলার মানুষ সাড়া দেননি। পশ্চিমবাংলার মানুষ কোনোদিনই বিজেপিকে পছন্দ করে না। তৃণমূল সরকারের সুবিধার্থে, সাহায্যার্থে পাশে থেকে পশ্চিমবাংলায় বিজেপি বিকশিত হয়েছে। তাহলে উনি আসুন, যান, খাবেন দাবেন, ঘুরবেন ফিরবেন, হেলিকপ্টারে ঘুরবেন। সব মিলিয়ে বঙ্গ রাজনীতিতে আবার শাহী সফরের উত্তাপ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শম্পা সেন, এবং আমাদের সঙ্গে সরাসরি বিজেপি দফতর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। আমি প্রথমে পিয়ালির কাছেই যাব। পিয়ালি, আমরা গত কয়েক মাসে দেখেছি যে নিজেদের মধ্যে নানান রকম স্বর উঠে আসছে। এক শিবির আরেক শিবিরের উদ্দেশ্যে তোপ দাগছে। মোদী মন্ত্রিসভার সদস্য তিনি রাস্তায় দাঁড়িয়ে বঙ্গ বিজেপির দিকে নিশানা করছেন। এই যে সমস্ত কিছু ডামাডোলের পরিস্থিতি, অমিত শাহ আসার ঠিক আগেই আমরা দেখলাম যে গতকাল একটা
সুখী পরিবারের ছবি দেওয়ার চেষ্টা ছিল, খুব সচেতন চেষ্টা ছিল বিজেপির তরফ থেকে। বঙ্গ বিজেপি কতটা তাকিয়ে রয়েছে অমিত শাহর এই সফরের দিকে? তারা কি মনে করছে যে অমিত শাহর সফর কি এই যাবতীয় যে ফাটলগুলো সেগুলো মেরামত করতে পারবে? একদমই, গতকালকে আমরা যে ছবিটা দেখেছিলাম ওপিয়াদি, যেটা তুমি উল্লেখ করলে, আজকেও আমরা বিজেপি অফিসে দেখছি যে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ তারা এসছেন অমিত শাহের সফরের আগে, তারা বৈঠক করছেন এবং গতকালকে তারা এই মহামিছিলের থেকে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতিরও একটা ডাক দিয়েছিলেন। কিন্তু যেটা সবথেকে বড় বঙ্গ বিজেপির এই মুহূর্তে সমস্যা, যেটা হচ্ছে যে বিভিন্ন সময় তাদের যে অন্তর্কলহ সেটা কিন্তু প্রকাশ্যে আসছে। কোথাও কোনো বিধায়ক তিনি মুখ খুলছেন, কোথাও এমপি কেউ কোথাও মুখ খুলছেন, কোনো নেতা তারা মুখ না খুললেও বঙ্গ বিজেপির যারা রাজ্য নেতৃত্ব আছে তাদের বিরুদ্ধে যে ক্ষোভ সেইটা কিন্তু অনেক সময় প্রকাশ্যে এসছে এবং তার জেরে বিভিন্ন সময় যারা এই রকম ধরনের বিক্ষুব্ধ নেতা রয়েছে তারা কিন্তু তাদেরকে দিল্লিতেও তলব করা হয়েছে এবং জেপি নাড্ডার মতন বা বিএল সন্তোষের মতন নেতাদেরকে হস্তক্ষেপ করতে হয়েছে, কিন্তু কোথাও না কোথাও সেই সমাধান সূত্র এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি। আর এক বছর পরেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে, যে পঞ্চায়েত নির্বাচনকে বিজেপি পাখির চোখ করে এগাতে চাইছে, কিন্তু সেই পাখির চোখ করে যদি তারা এগাতে চায় সেই জায়গা থেকে বঙ্গ বিজেপির মধ্যে একটা ইউনিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু কোথাও না কোথাও বারবার করে যে একটা ফাটল সেটাই কিন্তু সামনে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে অমিত শাহের এই যে সফর সেটা কিন্তু রাজ্য বিজেপির যারা নেতৃত্ব বা যারা এখনো পর্যন্ত বিক্ষুব্ধ তারা মনে করছেন এই সফরে বেশ কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে অমিত শাহের। তার কারণ তিনি যদি এই বিষয়ে হস্তক্ষেপ করে, কোথায় সমস্যা হচ্ছে রাজ্য নেতৃত্বে যাদের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, বেশ কিছু নেতা নেত্রীদের যারা রয়েছেন রাজ্য স্তরের নেতা তাদের কোথায় কোথায় ক্ষোভ রয়েছে, কোথায় কাজ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু একেবারে বিজেপির সেকেন্ড ইন কমান্ড যাকে বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি হস্তক্ষেপ করলে সেই সমস্যাগুলো অনেকটাই মিলবে এমনটাই কিন্তু আশা করছেন বিজেপি। তোমায় আপাতত ধন্যবাদ। আমি রাজর্ষির কাছে এ প্রসঙ্গে আসবো। রাজর্ষি, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে গত এক বছরে বিজেপির কে রীতিমতো তারা বলছেন যে রীতিমতো কার্বাঙ্কালের মতো অনেকগুলো মুখ, যার বেশ কিছু এক্সটার্নাল সমস্যা রয়েছে, বেশ কিছু ইন্টারনাল সমস্যা রয়েছে। অমিত শাহর এই সফর সেটা সত্যিই কতটা মলম দিতে পারবে তাতে? অমিত শাহ ভারতবর্ষের গৃহমন্ত্রী, তিনি তার 70% সফরের সূচি হচ্ছে অফিসিয়াল কর্মসূচি। তিনি বিএসএফের সঙ্গে দেখা করতে আসছেন, তাদের সঙ্গে বৈঠক আছে, বিভিন্ন সরকারি কাজে আসছেন। এখনও অবধি 30% তার দলের সঙ্গে তার কথাবার্তা আছে বলে এরকম কোনো রিপোর্ট এখনও অবধি নেই। চূড়ান্ত কর্মসূচি দল থেকে কিছু জানানো হয়নি। তো তিনি একজন ভারতবর্ষের গৃহমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গ একটি অঙ্গরাজ্য, সেখানে আসছেন। এখানে দলের মধ্যেকার কোনো ব্যাপার তো আমি অন্তত দেখছি না। তিনি তার দলের লোকের কাছে আসবেন। কেন তারা আশা করছে যে কোথাও একটা মলম লাগানো হতে পারে? তিনি কেন্দ্রীয় নেতা। দেখুন, বিজেপি একটি সর্বভারতীয় দল, তেমন কংগ্রেস একটি সর্বভারতীয় দল। এখন তৃণমূল কংগ্রেস একটি সর্বভারতীয় দল নয়, আর সিপিএম এর কথা না হয় বাদই দিলাম, ওরা তো একেবারে তলানিতে এসে ঠেকেছে। তো সর্বভারতীয় দলে ইন্দিরা গান্ধী কি আসেননি এখানে? সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে বারংবার আসেননি এখানে? বারংবার এসেছেন। বৃন্দা কারাটরা কি আসতো না? যদি সিপিএমকে বলা হয় যে তারা সর্বভারতীয় দল, তো তাহলে তারা তো এই রাজ্য থেকেই তারা রাজ্যসভার সাংসদ হয়েছেন। সীতারাম ইয়াচুরি, বৃন্দা কারাট। তো আমাদের সর্বভারতীয় দল, আমাদের লোকেরা কেরালাতেও যাবে, আমাদের লোকেরা কাশ্মীরেও যাবে, বেঙ্গলেও আসবে, গুজরাটেও যাবে, সব জায়গায় যাবে, মণিপুরেও যাবে, ত্রিপুরাতেও যাবে, সর্বভারতীয় দল। তো আমার প্রাক্তন সভাপতি, তিনি ভারতবর্ষের গৃহমন্ত্রী। প্রশ্ন, ডেফিনেটলি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার যে কোনো সফর সেটা অত্যন্ত ভ্যালুয়েবল। সেটার বাদ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে অফিসিয়াল কার্যক্রম সেটাকে বাদ দিয়ে আমি জানতে চাইছি, আপনি নিজেও জানেন এমনকি আপনার প্রার্থী পদ নিয়েও দলের মধ্যে নানা রকম শোরগোল হয়েছে, এটা তো কার্পেটের তলায় চাপা দিয়ে রাখতে পারবেন না। চাপা দিয়ে রাখতে পারবেন কি? আমার প্রার্থী পদ নিয়ে বিজেপি যে এই মুহূর্তে সুখী পরিবার নয়, বিজেপি যে এই মুহূর্তে সুখী পরিবার নয়, একটাই বক্তব্য যে পরিবারের কর্তা আসছেন, পরিবারের বড় কর্তা আসছেন, তিনি এসে কি সত্যিকারের সুখী পরিবার ক্রিয়েট করতে পারবেন? প্রথম কথা হচ্ছে, আমার টিকিট ভারতীয় জনতা পার্টি দিয়েছে। আমি সেটা থেকে একদম স্পেসিফিক্যালি তাতে যেতে চাইছি না, কিন্তু অনেক রকম ভিন্ন সুর ইত্যাদি রয়েছে দলে, এটা অস্বীকার করতে পারবেন না। দলেও থাকে। আপনার নিশ্চয়ই মনে আছে 2016 সালের নির্বাচনে খবরেই মাধ্যমে দেখানো হয়েছিল বুদ্ধবাবু সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন, যান এই পার্টি, এটা তৃণমূল নয়, এখানে এরকম হয় না। তার দলের অন্দরে কি ভয়ঙ্কর কলহ হয়েছিল টিকিট বিতরণ নিয়ে, নিশ্চয়ই সেই ছবিটা সবার মনে আছে। তো এটা নতুন কোনো ব্যাপার নয়, এটা তৃণমূল কংগ্রেসেও আমরা দেখেছি। 378 দিন পর অমিত শাহ তিনি রাজ্যে আসছেন,
না, তাকে স্বাগত। অবশ্যই তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আসছেন, খুব ভালো কথা। নির্বাচনে রসগোল্লা খাওয়ার পর আমরা অপেক্ষা করে আছি যদি সত্যি বাংলার রসগোল্লা ওনাকে বাংলার মানুষ খাওয়াতে পারেন। না, অবশ্যই, মানে ৭৭টা সিট রসগোল্লা, বার 200 পার বলে যে হাওয়া ওরা তুলেছিল, যে আওয়াজ বিজেপি তুলেছিল, বলেছিল উখাড়কে ফেক দেঙ্গে। আজকে দেখুন, আদি বিজেপি, নব্য বিজেপি, পরিযায়ী বিজেপি। অমিত শাহর সামনে আপনারা দেখালেন না যে চ্যালেঞ্জ তো অর্জুন সিংকে সামলাতে হবে, চ্যালেঞ্জ তো শান্তনু ঠাকুরকে সামলাতে হবে। আর একজনকে নিয়ে লাফালাফি করতেন প্রধানমন্ত্রী, বলতেন বাবুল চাইয়ে, বাবুল চাইয়ে। বাবুল আজকে তৃণমূলের বিধায়ক। তো সেই জায়গা থেকে চটকল নিয়ে অর্জুন সিং বলছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবেন। একদিকে সুকান্ত বিজেপি, আর একদিকে দিলীপ বিজেপি। সুতরাং ওনার আসার কারণটা স্পষ্ট, দিল্লির নেতৃত্ব বুঝতে পারছেন তাসের ঘরের মতো এই বিজেপি ভেঙে পড়েছে, ছত্রখান অবস্থা। সেটাকে যদি কিছুটা মেরামত করা যায়, সেক্ষেত্রে উনি আসছেন, ওনার দলের ব্যাপার, উনি আসতেই পারেন। আবারও স্বাগত জানাচ্ছি, কিন্তু একটা ভয় আমার করছে, বারবার এরা এসেছে, পোস্তর বড়া খেয়েছে, আলু পোস্ত খেয়েছে, চলে গেছে, কিন্তু বিরোধী দলনেতাকে দেখলাম ময়নাগুড়িতে গিয়ে খাট ভাঙলেন। আমাদের তৃণমূল কংগ্রেসের ওখানকার যুব সভাপতিকে খাট কিনে দিতে হলো। অমিত শাহ এসে এরকম অনিষ্ট হবে এমন কিছু যাতে না করেন, সেই ব্যাপারে যাতে উনি একটু সতর্ক থাকেন আর কি, এই অনুরোধটুকু রইল আমার। পুরো কথাটাই হচ্ছে নিজেদের জিনিসটাকেই শুধু তৃণমূলের জায়গায় বিজেপি বলে চালিয়ে দেওয়া হলো। কোথায় দাঁড়িয়ে মমতা, এই যে রসগোল্লাটা কোথায় খেয়েছে না, গোয়াতে খাওয়া হয়েছে, বড় বড় রসগোল্লা, যেখানে তারা বলেছিল যে ত্রিশঙ্কু হতে চলেছে এবং সেখানে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করতে চলেছে। প্রত্যেকটা জায়গায় খবরে যখন নির্বাচনের ফলাফল বেরোচ্ছে তখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এতগুলি সিটে এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এতগুলি সিটে আছে। হাতে গুনে বলে দেওয়া যাবে হয়তো গোয়াতে কটা সমর্থক আছে, কটা কার্যকর্তা আছে। সেটা এমজিআর প্লাস হলো না, সেটা হয়ে গেল তৃণমূল প্লাস। বড়ই আশ্চর্যের ব্যাপার। তো যাই হোক, তো কথাগুলো হচ্ছে যে কাজগুলো উনারা আজকে উত্তরপ্রদেশ বা গোয়াতে গিয়ে খেয়ে এসছেন, রসগোল্লা হোক বা ছানার বড়া হোক, যেটাই হোক, সেটা বাংলার রসগোল্লা তো অবশ্যই বাঙালি মাত্রই রসগোল্লা, আমিও বাঙালি। সেখানে শুধু এইটুকু বলছি যে আলু পোস্ত খান, পোস্তর বড়া খান, অসুবিধে নেই। পোস্তর দাম অনেক বাড়ছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যদি এই ব্যাপারে একটু নজর দেন। পেট্রোল ডিজেলের এত দাম, রান্নার গ্যাসের এত দাম, ওনারা দাম বাড়াচ্ছেন আর রাজ্য সরকারকে বলা হচ্ছে সেস কমানোর জন্য। আমি তো বলবো যে এই মুহূর্তে পেট্রোল ডিজেলের 10 টাকা দাম বাড়লে পরে কি করে আলুর দামও কিলো প্রতি 10 টাকা বেড়ে যায়, এটা বোধহয় কেসিনাগ, এটা বোধহয় কেসিনাগও বলতে পারবেন না এই হিসাবটা। নাসিক থেকে যদি পেঁয়াজ আসে, না নাসিক, তাহলে বাংলার মানুষকে পেঁয়াজের জন্য বেশি দাম আমি নদিয়ার থেকে কলকাতা আসার কথা বলছি। সম্পাসনের কাছে যাব। সম্পাদি, অমিত শাহর 378 দিন পর যে বঙ্গ সফর, এক্সটার্নাল এবং ইন্টারনাল কোন কোন ইস্যুগুলো অ্যাড্রেস করার জন্য বঙ্গ বিজেপি এই মুহূর্তে অমিত শাহর এই সফরের দিকে তাকিয়ে আছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে নির্বাচনে 2021-এর নির্বাচনে যে প্রত্যাশা তৈরি হয়েছিল বিজেপির সম্পর্কে এখানে, সেটা নির্বাচনের ফলাফল বেরোনোর পর সেই প্রত্যাশা ভঙ্গ হয়েছে এবং বিজেপির দলটা পশ্চিমবঙ্গে যেটুকু তৈরি হয়েছিল টিএমসি ভেঙে, সেই দলটা একেবারে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি এক একটা চাঙ্ক বেরিয়ে আবার ভোটের পর যোগ দিয়েছে এবং বড় বড় লিডাররা, বাবুল সুপ্রিয়র মতন সাংসদ ছিলেন যারা, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন যারা, তারা আবার ভোটে টিকিট পেয়ে টিএমসির প্রতিনিধি হয়ে নির্বাচিত হয়েছেন। ফলে একটা যে অ্যাকাউন্টেবিলিটি ছিল বিজেপি দলের, যে প্রত্যাশা ছিল ভোটারদের বিজেপি দলের কাছে, সেটা স্বাভাবিকভাবে এই রাজ্যে ভীষণভাবে ধাক্কা খেয়েছে। সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে দেখলে কিন্তু এই রকম উদাহরণ বোধহয় বিরল, যে এবেলা টিএমসি ওবেলা বিজেপি, ওবেলা বিজেপি এবেলা টিএমসি, এই যে কন্টিনিউয়াস দুটো দলের সাংসদরা বা দলীয় বিভিন্ন স্তরের নেতারা এ দল ও দল যাতায়াত করেছেন, সেটা স্বাভাবিকভাবে অন্যান্য রাজ্যে আমাদের এইরকম করে চোখে পড়েনি। সর্বভারতীয় দল হিসেবে বিজেপির কাছে এটা একটা চ্যালেঞ্জ তো বটেই সাংগঠনিক দিক থেকে। দ্বিতীয়ত আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি পশ্চিমবঙ্গের যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যখন কেন্দ্রীয় মন্ত্রী
আসছেন অমিত শাহ, তখন পশ্চিমবঙ্গের মানুষেরও কিন্তু একটা দাবি থাকে, শুধু দলীয় দিক থেকে নয়, যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটার প্রতি নজর পড়ুক কেন্দ্রীয় সরকারের। আমরা কিন্তু এই পরিস্থিতিতে তো সম্পাদক, এই কিন্তু পরিস্থিতিতে টেকনিক্যালি থাকতে আইন চাই না। শৃঙ্খলা তো রাজ্যের এখতিয়ারভুক্ত। অবশ্যই এখতিয়ারভুক্ত, আমি সেখানে রাষ্ট্রপতি শাসনের কথাও বলছি না, কিন্তু তা সত্ত্বেও যে ঘটনাগুলো নিয়ে সিবিআই তদন্ত চলছে, বা আজকে বগটুইয়ের মতন ঘটনা, বিভিন্ন ক্ষেত্রে হাসখালির মতন ঘটনা, প্রত্যেকটা ক্ষেত্রে কোর্টের ইন্টারভেন করছে এবং এখানে তারা, আমাকে একটু বলতে দিন, মাঝখানে কথা বললে অসুবিধা হচ্ছে, আমি বাইরে থেকে বলছি। তো এখানে সেই ক্ষেত্রে মানুষের হয়তো একটা প্রত্যাশা থাকে। তৃতীয়ত আমার কাছে মনে হয় যে আমরা গতকালও শুনেছি হিন্দু রাষ্ট্রের হুঙ্কার শোনা যাচ্ছে বিজেপির সর্বভারতীয় ক্ষেত্র থেকে, অন্যান্য রাজ্যে তারা হিন্দু রাষ্ট্র তৈরির কথা বলছে, সেটা কিন্তু সংবিধান সম্মত নয়। আমি আসবো সম্পাদি, আপনার কাছে। আমি রাজর্ষির কাছে যাওয়ার আগে একটু শান্তনু সেন তার বক্তব্যটা শোনাবো। আমরা আবার অপেক্ষায় আছি 7 স্টার হোটেল থেকে খাবার কিনে নিয়ে গিয়ে আবার কোন তফসিলি জাতি উপজাতি মানুষের ঘরে পাত পেরে খান কিনা, সেটাই দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। রাজর্ষি শুনলেন কটাক্ষটা। দেখুন, কটাক্ষ শান্তনুবাবুরা কটাক্ষ করতেই পারেন, কিন্তু আপনি কি এটা অস্বীকার করতে পারেন যে সিএ নিয়ে একটা অবস্থান এবার আপনাদের স্পষ্ট করতে হবে? বলছি, যাদের জন্য আজকে পশ্চিমবঙ্গে একটা ইন্ডাস্ট্রি আসতে পারে না, আপনি এই কথাটা এই সমস্ত কটাক্ষ মতুয়াদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, অমিত শাহ দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা বলুন আপনারা মতুয়াদের জন্য কি করেছেন এই সময়। প্রথম কথা হচ্ছে, মতুয়া নিয়ে সিএ নিয়ে তৃণমূলের কোনো কথাই বলা উচিত নয় যারা সিএ এর বিরোধিতা করেছে। আজকে দাঁড়িয়ে যেরকম কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গের জন্মের বিরোধিতা জানিয়ে 34 বছর পশ্চিমবঙ্গে রাজত্ব করে গেল, সিপিএম খুব খারাপ, তৃণমূল খুব খারাপ, কংগ্রেস খুব খারাপ, আপনারা খুব ভালো, এবার বলুন সিএ নিয়ে আপনারা অবস্থান স্পষ্ট করুন। পরিষ্কার অবস্থান স্পষ্ট করা আছে। সিএ পার্লামেন্টে পাস হওয়া একটা বিল, সেটা দাঁড়িয়ে সেটা নোটিফিকেশন, শুধু সময়ের অপেক্ষা। সেটা করতে পারছেন। পরিষ্কার ভাষায় বলা হয়েছে এই কথাটাই তো আমরা বলেছিলাম, বিল পাস হয়ে গেছে, এখানে একটা চশমার উপর আরেকটা চশমা পড়ানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন খড়গপুর আইআইটি যে সমস্ত প্রজেক্ট দিয়েছিল, সেগুলো একটাও মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কেন করতে পারলেন না? তাহলে ছোট্ট একটা বিরতির পর ফিরছি, নাম করে হয়ে গেছে, দেখতে থাকুন ইন্ডিয়া 4।